তোমরা ওয়ান স্ক্রিন দেখতে পাচ্ছ যে এইখানে আমি মোটামুটি তোমাদেরকে সাজেশন প্রোভাইড করে দিচ্ছি, যার জন্য তোমাদেরকে কোনো রকম কষ্ট দিতে হবে না। তোমরা শুধু আমাকে কি করবে, সাবস্ক্রাইব করো আর লাইক শেয়ার কমেন্ট করো। তোমাদের ভালো রেজাল্ট সর্বদাই আমি কামনা করছি। তো সাজেশন প্রোভাইড করার আগে দু একটা কথা আমি তোমাদেরকে বলতে চাই, অবশ্যই তোমরা শুনে নাও। দেখো এইখানে 2014 সাল আছে, 2014 সাল মানে প্রশ্নপত্র হচ্ছে 2014 সালে, যেখানে ওল্ড সিলেবাস ছিল। আচ্ছা 2015 সাল থেকে, এই যে 2015 সাল, এই 2015 সাল থেকে তোমাদের নিউ সিলেবাস হয়েছে। আর 2025 সালে যে সমস্ত শিক্ষার্থী এখন উচ্চ মাধ্যমিক দিবে, 2025 সালের শিক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক দেওয়ার জন্য প্রিপারেশান নিচ্ছ, তাদের জন্য অবশ্যই এই ভিডিও গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে 2015 সাল থেকে নিউ সিলেবাস একদম 2015 সাল, তারপরে গিয়ে হচ্ছে তোমাদের 2015 সালের পরে 2016 সাল, 2016 সাল আমরা দেখতে পাচ্ছি অনস্ক্রিন। তারপরে হচ্ছে গিয়ে 17 সাল অনস্ক্রিন দেখতে পাচ্ছ তোমরা। 17 সালের পরে হচ্ছে 18 সাল, এবং 18 সালের পরে হচ্ছে 2019 সাল। এই হচ্ছে 2019 সাল। 2019 সালের পরে আমরা চলে যাব 2020 সাল। 2020 সালের পরে আমরা 21 সালটা পাবো না, কারণ 21 সালে এক্সাম হয়নি রাষ্ট্রবিজ্ঞান। তারপরে 2022 সাল, 2023 সালে আবার কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ করছে। এখানে কি হচ্ছে কোশ্চেন প্যাটার্ন দেখো, তোমরা একটু ভালো করে লক্ষ্য করো কোশ্চেন প্যাটার্নটা, যে তোমাদের এমসিকিউ এখানে অ্যাড করে দিয়েছে আর এসিকিউ অ্যাড করে দিয়েছে। এই যে এসিকিউটা আমি তোমাদেরকে দেখাতে চাইছি অন স্ক্রিন। এই যে এসিকিউ অ্যাড করে দিয়েছে, দেখো তোমাদের এই যে এসিকিউ অ্যাড করে দিয়েছে, যেটা ছিল না 2015 সাল থেকে 2022 সাল পর্যন্ত। এক ঝলকে দেখে নাও আমার সাজেশনটা 2025 সাল উচ্চ মাধ্যমিক পলিটিক্যাল সায়েন্স, একেবারে গুরুত্বপূর্ণ। তো আন্তর্জাতিক সম্পর্ক যেটা ইন্টারন্যাশনাল রিলেশনস, এখানে LAQ 8 আছে। আমি নম্বর সম্পর্কে আর বলবো না, এবার সংক্ষেপে তোমাদেরকে সাজেশনটা জাস্ট বলে দিচ্ছি। 1 নম্বর প্রশ্ন হচ্ছে জাতীয় স্বার্থ কাকে বলে? জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি আলোচনা করো। এখানে 8 নম্বর। 100% তোমাদেরকে বলতে পারি যে এই প্রশ্নটা আসছে। এবার তুমি শুধু রেডি হও, পড়ে এটাকে রেডি হও। আর আমি এই প্রশ্নগুলোকে বিস্তারিত আলোচনা করব আমার ইউটিউবে, এবং সেগুলো তোমরা চাইলে দেখে নিতে পারো। বোঝার ক্ষেত্রে তোমাদেরকে বোঝার জন্য বিষয়টা তোমাদের কাছে খুবই সোজা হবে, মানে সহজ হবে একেবারে। 2 নম্বর প্রশ্ন, ক্ষমতা বলতে কি বোঝো? ক্ষমতার মূল উপাদানগুলি বর্ণনা করো। বিশ্বায়ন কাকে বলে? বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো। এই হচ্ছে 8 নম্বর হয়ে গেল। তাহলে আন্তর্জাতিক সম্পর্ক থেকে আমাদের 3টা প্রশ্ন আমি দিয়ে দিলাম, তোমরা 2টা প্রশ্ন করে নিয়ে 100তে 100% কমন পাবে। তারপরে চলে যাবো পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায়ে রয়েছে কি কয়েকটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক মতবাদ, সাম মেজর পলিটিক ডক্ট্রিনস। 1 নম্বর প্রশ্ন হচ্ছে উদারনীতিবাদ কাকে বলে? উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন কার্ল মার্কসের রাষ্ট্র সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করো। আর হচ্ছে গিয়ে 3 নম্বর হচ্ছে গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্ক ধারণাটির ওপরে একটি টিকা লিখুন। তবে 1 নম্বরের প্রশ্ন যেটা আছে উদারনৈতিক মতবাদ কাকে বলে? উদারনৈতিক মতবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 100% পরীক্ষাতে এবছর আসছে। তারপরে আমি চলে যাব ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায়ে কি আছে একবার দেখে নাও, যে সরকারের বিভাগসমূহ, অর্গানস অফ গভর্নমেন্ট। এখানে 8 নম্বর আছে, আমরা দেখে নিব। আমি বলেছিলাম যে খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে এটা, তোমরা একবার দেখে নাও। এই 8 নম্বর চ্যাপ্টার থেকে কিন্তু দেখছি প্রশ্নপত্র সেইভাবে দিচ্ছে না, তাও ওরা চাইলে দিতে পারে। তবে তোমরা এই প্রশ্নগুলো এক ঝলক দেখে নিবা, বিশেষ করে 6 নম্বর চ্যাপ্টারটা, সরকারের বিভাগসমূহ। কি আছে? এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি দাও, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি দাও। এই দুটো প্রশ্ন একই রকম কম বেশি। তোমরা যদি এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে যুক্তি দাও, তাহলে ওটাই দ্বিকক্ষ বিশিষ্টর বিপক্ষে হয়ে যাবে, আর এক কক্ষ বিশিষ্টর বিপক্ষে হলে ওটা দ্বিকক্ষ বিশিষ্টর পক্ষ হয়ে যাবে। এই গেল দিক। তারপরে 3 নম্বর প্রশ্ন, পূর্ণ ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কাম্য নয়, সমীচীন নয়, আলোচনা করো। এটা মন্তেস্কোর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো যাই হোক, আমরা দ্য স্পিরিট অফ লস, ওনার বিখ্যাত একটা গ্রন্থ আছে। তারপরে হচ্ছে গিয়ে 4 নম্বরে যে আধুনিক রাষ্ট্রের বিচার বিভাগের ভূমিকা ও কার্যাবলী আলোচনা করো। তারপরে দেখে নাও 7ম অধ্যায়, ভারতের শাসন বিভাগ, এক্সিকিউটিভ ইন ইন্ডিয়া, ভারতের শাসন বিভাগ। এখানে সাজেশন করে দিয়েছে, একদম শর্ট সাজেশন একবার। এগুলো ফাইনালের জন্য নতুন করে আমাকে করতে হবে না, তোমাদের কোনো অসুবিধা হবে না। তো দেখে নাও 1 নম্বর প্রশ্ন আছে কি ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, ভারতের কোনো একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও
কার্যাবলী আলোচনা করো। অষ্টম অধ্যায়ে রয়েছে কি ভারতের আইন বিভাগ, লেজিসলেচার ইন ইন্ডিয়া। 8 নম্বর, 1 নম্বর প্রশ্ন কি আছে? 1 নম্বর প্রশ্ন আছে যে ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন ভারতীয় পার্লামেন্টের আইন পাসের পদ্ধতি আলোচনা করো। 3 নম্বর পশ্চিমবঙ্গের বিধানসভার অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। পশ্চিমবঙ্গ অবশ্যই তোমরা সকলেই জানো যে পশ্চিমবঙ্গে আইনসভায় এক কক্ষ বিশিষ্ট, সেখানে একটাই কক্ষ রয়েছে যেটাকে আমরা বিধানসভা বলছি। আর উচ্চ কক্ষের নাম অ্যাকচুয়ালি হয় বিধান পরিষদ, যেটা আমাদের রাজ্যে নয়, আমাদের রাজ্যের আইনসভা হচ্ছে এক কক্ষ বিশিষ্ট। এটা হচ্ছে আমাদের বিধানসভাটাকে বলা হচ্ছে নিম্নকক্ষ অ্যাকচুয়ালি, মানে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার উচ্চ কক্ষের নাম হচ্ছে বিধান পরিষদ, আর নিম্ন কক্ষের নাম হচ্ছে বিধানসভা রাজ্যের ক্ষেত্রে এটা। আচ্ছা, নবম অধ্যায়ে আমরা চলে যাব কি ভারতের বিচার বিভাগ, জুডিশিয়ারি ইন ইন্ডিয়া, একদম লাস্ট। তো দেখে না জুডিশিয়ারি ইন ইন্ডিয়াতে ভারতের বিচার বিভাগ যেটাকে আমরা বলছি। 1 নম্বর প্রশ্ন ভারতের সুপ্রিম কোর্টের গঠন ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। 2 নম্বর ক্রেতা সুরক্ষা আদালতের উপর একটা টিকা আর ভারতের লোক আদালতের গঠন ও কার্যাবলীর উপর একটা টিকা। আর 4 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের বিচার ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তাহলে এই গেল উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান 2025 সালের সাজেশন। তোমরা দেখে নাও ভালো করে, এই সাজেশন অনুযায়ী তোমরা পড়তে শুরু করো, আর প্রতিটা প্রশ্ন আমি বিস্তারিত আলোচনা করব পরের ভিডিওগুলো। অবশ্যই যদি দেখতে চাও, বুঝতে চাও, রাষ্ট্রবিজ্ঞানে 100তে 100 পেতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং পড়াশোনা চালিয়ে দাও।